দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 25টি মেগা প্রকল্পে বিনিয়োগের চুক্তি সম্ভাবনা, বাজার ধরতে কম খরচে পণ্য উৎপাদনের পরামর্শ অর্থনীতিবিদদের। রাজধানীর মগবাজার মৌচাক উড়াল সড়কের 2 বছরের প্রকল্প শেষ হয়নি 4 বছরেও, চরম দুর্ভোগে এলাকাবাসীর। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের। বিনা পয়সায় লিবিয়ায় পাঠানোর নাম করে মানব পাচার করছে একটি চক্র, ব্যবহার হচ্ছে জাল ভিসা, আটকে রেখে আদায় করছে মুক্তিপণ। এবং প্রায় স্থবির বগুড়ার রেশম বীজাগার কার্যক্রম। পতিত আছে 100 একর জমি, কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবীর রূপল। 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ বাংলাদেশে আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেলা 11টা 40 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় অবতরণের কথা রয়েছে তার। সফরের প্রথম দিনেই দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন চীনা রাষ্ট্রপতি। এরপর বিকেল 4টায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। এছাড়া জাতীয় সংসদের স্পিকারের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। চীনা রাষ্ট্রপতির এ সফরে 25টি মেগা প্রকল্পে বিনিয়োগের চুক্তির সম্ভাবনা রয়েছে। 2 দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, সড়ক যোগাযোগ অবকাঠামো, বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। দীর্ঘ 30 বছর পর দ্বিতীয়বারের মতো এটি চীনের কোনো প্রেসিডেন্টের ঢাকা সফর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরে 2 দেশের বাণিজ্য, বিনিয়োগ সহ অন্যান্য খাতে নিবিড় সহযোগিতার নতুন যুগ সূচনা হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে চীনের ভূমিকার কথা স্মরণ করে পোশাক, চামড়া, পেট্রোকেমিক্যালস, ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ শিল্প এবং কৃষি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। এ সফরের মধ্য দিয়ে 2 দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার পরিকল্পনার কথা জানান তিনি। বৃহৎ জনসংখ্যার দেশ চীন হতে পারে বাংলাদেশি পণ্যের অন্যতম বাজার। সেক্ষেত্রে পণ্যের বহুমুখীকরণ আর উৎপাদন খরচ কমানোর দিকে নজর দিতে হবে বাংলাদেশকে। এমনটাই মত 2 দেশের ব্যবসায়ীদের। তবে অর্থনীতিবিদরা বলছেন, চীনের মতো বাজারে প্রবেশ করতে হলে দেশটির চাহিদা এবং কম খরচে পণ্য উৎপাদনের দিকে এগুতে হবে বাংলাদেশকে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। 130 কোটি জনসংখ্যার বৃহৎ দেশ চীন, তাই বর্তমান বিশ্বে দ্রুত বর্ধমান ভোক্তা বাজার হিসেবে ধরা হয় চীনকে। ধারণা করা হচ্ছে 2020 সালের মধ্যে চীনের ভোক্তা বাজার 2.03 ট্রিলিয়ন থেকে বেড়ে দাঁড়াবে 6.18 ট্রিলিয়ন ডলারে। চীনের বৃহৎ এই ভোক্তা বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে প্রয়োজন পণ্যের বহুমুখীকরণ। এছাড়া চীনের শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় কম খরচে পণ্যের উৎপাদনের দিকে ঝুঁকছে চীনের ব্যবসায়ীরা। তাই কম খরচে পণ্য উৎপাদনে চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশ থেকে নতুন নতুন পণ্য আমরা চীনের বাজারে নিয়ে যেতে চাই। এমন সব পণ্য যা চীন উৎপাদন করছে না বা আমাদের উৎপাদন খরচ বেশি পড়ছে। এক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের দেশ বাংলাদেশ। 2 দেশের পণ্যের গুণগত মান এক নয়, তবে বাংলাদেশ তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নত করতে পারলে এবং উৎপাদন খরচ কমাতে পারলে আমরা অবশ্যই তা চীনে আমদানি করব। চীনের বাজারে বেশিরভাগ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ, তাই কম খরচে পণ্য উৎপাদন করতে পারলেই চীনের মতো বৃহৎ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ আরো বাড়বে বলে মনে করেন দেশীয় ব্যবসায়ীরা। আমাদের এক্সপোর্ট বাস্কেটটা খুবই লিমিটেড, আমরা যা বানাই তা চায়না বানাই। তাহলে আমরা কিভাবে প্রবেশ করব যে আমরা ভালো বানাতে পারি এবং তোমার চেয়ে কমে বানাতে পারি। চায়নাতে যদি রপ্তানি করতে হয়, চাইনিজ ব্র্যান্ডেড প্রোডাক্ট এখানে আসতে হবে ফর প্রোডাকশন। তাহলে আমার এখানে সেল হবে, ভারতে সেল হবে, 39 LDC কান্ট্রিতে বিক্রি হবে এবং খুদ চায়নায় তখন এই মালটা বেচতে আর কোনো অসুবিধা হবে। এক্ষেত্রে বর্তমানে যেসব পণ্য উৎপাদন থেকে চীন বেরিয়ে আসছে সেদিকেই বাংলাদেশি ব্যবসায়ীদের নজর দেওয়া জরুরি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এটা যদি করা যায় তাহলে আমাদের এই অবকাঠামোগত দুর্বলতাগুলি কাটাতে পারলে আমাদের প্রডিউসারদের রপ্তানি সক্ষমতা, প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।
সেটারও আমরা সুযোগ নিতে পারি। চীনের যে অ্যাক্সেস ক্যাপাসিটিগুলো আছে, ওভার ক্যাপাসিটি আছে, সেসব শিল্পগুলোকে তারা বাংলাদেশ স্থানান্তর করতে চাচ্ছে। এখন যে বিনিয়োগ প্রস্তাব আছে এগুলোর সাথে সমন্বয় করে করতে পারি, প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে, সরবরাহ সক্ষমতা বাড়িয়ে আমরা চীনের বাজারে আরো ভালোভাবে প্রবেশ করতে পারবো। চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরে এরই মধ্যে দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে 18,60,00,000 মার্কিন ডলারের বিনিয়োগ ও ব্যবসায়িক চুক্তি সই হয়েছে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছি 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ বাংলাদেশে আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেলা 11:40 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকায় অবতরণের কথা রয়েছে। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আছেন রিপোর্টার দেবাশিস রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেবাশিস। রূপল, আপনি জানেন যে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশ সফরে আসছেন এবং এই সফরের মধ্য দিয়ে কিন্তু আসলে দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য সম্পর্ক, সেটি কিন্তু সম্প্রসারিত হবে। আর ঠিক কিছু সময় পরেই কিন্তু উনি বাংলাদেশে নামার কথা রয়েছে এবং আমরা যতটুকু জানি যে 11:40 তাকে বহনকারী বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে এবং তার পরবর্তীতে যে সূচিগুলো রয়েছে, বিশেষ করে রাষ্ট্রীয় সূচি, সেই রাষ্ট্রীয় সূচি অনুযায়ী কিন্তু তিনি ঢাকায় এই 22 ঘন্টা অবস্থান করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে এখানে বিমানবন্দরে অবতরণ করার পরে রাষ্ট্রীয় যে আচারগুলি রয়েছে সেই রাষ্ট্রীয় আচারগুলি এখানে সম্পন্ন করা হবে। বিশেষ করে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া, লাল গালিচা সম্বর্ধনার পাশাপাশি তাকে জানানো হবে রাষ্ট্রীয় সালাম এবং রাষ্ট্রীয় সালাম শেষে কিন্তু তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে লা মেরিডিয়ান হোটেলে। লা মেরিডিয়ান হোটেলে তিনি কিছু সময় অবস্থানের পরে কিন্তু সেখান থেকে যাবেন প্রধানমন্ত্রী কার্যালয়ে। প্রধানমন্ত্রী কার্যালয়ে আপনারা জানেন যে আসলে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পাশাপাশি বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্বাক্ষরও কিন্তু এখানে স্বাক্ষরিত হবার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী কার্যালয়ের যে আনুষ্ঠানিকতা রয়েছে, যে বিশেষ করে দাপ্তরিক যে কর্মকাণ্ডগুলি রয়েছে সেগুলি শেষ করার পর কিন্তু তিনি আবার লা মেরিডিয়ানে ফিরে যাবেন এবং সেখানে যে বিষয়াবলীগুলি রয়েছে, বিশেষ করে সেখানে যে সূচি রয়েছে সেই সূচিতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেখানে জাতীয় সংসদের স্পিকার তার সঙ্গেও তার কথা বলার কথা রয়েছে। পাশাপাশি সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও কিন্তু তার কথা বলার কথা রয়েছে। সবশেষ তিনি আজকে দিনের যে কার্যসূচি রয়েছে সেই দিনের কার্যসূচিতে সবশেষ তিনি বঙ্গভবনে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন রাষ্ট্রপতির সঙ্গে এবং রাষ্ট্রপতির সঙ্গে সেই বৈঠকের পরপরই কিন্তু একটি নৈশভোজের আয়োজনও রয়েছে রাষ্ট্রপতির আয়োজনে। বিশেষ করে আমরা এখন বলতে পারি যে বিশেষ পুরো এই ভিভিআইপি যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনাল জুড়ে কিন্তু নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থাগুলি এখানে নেওয়া হয়েছে এবং তাকে বরণ করে নেওয়ার যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সেইগুলি কিন্তু সম্পূর্ণ হয়েছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে তার অবতরণ থেকে শুরু করে সবগুলি আনুষ্ঠানিকতার যে পর্যায় রয়েছে সেই পর্যায়গুলিতে আপনাদেরকে সংযুক্ত রাখার। তো এই ছিল এখন পর্যন্ত শি জিনপিং এর সফর নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ খবর। রূপল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2 দিনের রাষ্ট্রীয় সফরে আর কিছুক্ষণের মধ্যেই ঢাকায় পৌঁছবেন। আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই খবর জানাচ্ছিলেন দেবাশিস রায়। 2 বছরের প্রকল্প 4 বছর ছুঁয়েছে, কিন্তু এখনও শেষ হয়নি রাজধানীর মগবাজার মৌচাক উড়াল সড়কের নির্মাণ কাজ। ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত না করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। সমস্যাগুলোর কথা স্বীকার করে সড়কগুলো মেরামত করার আশ্বাস দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। বর্ধিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানালো প্রতিষ্ঠানটি। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ না নির্মাণ সামগ্রীর আড়ত বোঝার উপায় নেই। মগবাজার মৌচাক উড়াল সড়কের নির্মাণ সামগ্রী রাখার প্রয়োজনে 2 বছরের জন্য মাঠটি ইজারা নেয় তমা কনস্ট্রাকশন। এতে শুরু থেকেই বিঘ্ন ঘটে প্রতিষ্ঠানটির স্বাভাবিক পরিবেশের। তারপরেও জনস্বার্থে বিষয়টি মেনেও নিয়েছিলেন কর্তৃপক্ষ। কিন্তু 2 বছর পেরিয়ে এখন 4 হওয়ার পথে। না হয়েছে ফ্লাইওভার, না কমেছে মানুষের দুর্ভোগ। একমাত্র খেলার মাঠটি বেহাত থাকায় বিপাকে আছেন স্কুল কর্তৃপক্ষ। আমরা আগে খেলতাম এখানে তো এখন মালামাল দখল করে ফেলেছে। মাঠে আগে অনেক খেলাধুলা করতাম, এখন পাহাড়ের মতো হয়ে গেছে, কিছু করতে পারতেছি না। স্কুলে ছাত্র আসে না, ছাত্র ভর্তি হলে তারা চলে যায়। পাশের সড়কটি দিয়ে নির্মাণ কাজে ব্যবহৃত ভারী যানবাহন চলায় বেহাল অবস্থা এটিরও। প্রায় 12 মাসই সড়কটিতে পানি জমে থাকায় গত কয়েক বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন এখানকার বাসিন্দারা। উন্নয়নের স্বার্থে প্রথম দিকে এই দুর্ভোগ মেনেও নিয়েছেন তারা, কিন্তু 2 বছরের প্রকল্প যখন 4 বছরও এসে শেষ না হয় তখন
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে আর কত দুর্ভোগ পোহাতে হবে তাদের। উন্নয়নের নামে এইভাবে বছরকে বছর মানুষকে এভাবে কষ্ট দেওয়া, এটা অমানসিক। যত ময়লা পানি আর যত ব্যবহারিক পানি সবই রাস্তা দিয়ে পড়ে। কাদায় পানি তো অনেক ভরে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে যেতে অনেক অসুবিধা হয়ে যায়। শুধু এই সড়কটি নয়, মগবাজার থেকে মালিবাগের এই সড়কের অবস্থাও করুন। নির্মাণ কাজ চলাকালীন সড়কগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানের মেরামত করার কথা থাকলেও তা না করায় ক্ষতিগ্রস্ত এসব এলাকার ব্যবসায়ীরাও। কাস্টমার আসতে পারে না, খুব যোগাযোগ অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমাদের এমন অবস্থা যে আমরা মাল ইনভেস্ট করি কিন্তু বিক্রি করার মতো কাস্টমার পাচ্ছি না। এসব অভিযোগ স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মাঠটি খালি করে দেওয়ার আশ্বাস দিলেন। পাশাপাশি অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করারও কথা বললেন তারা। বৃষ্টিটা বন্ধ হইলে আমরা নিচের পুরোটা কার্পেটিং করে দিব, ডিসেম্বরের মধ্যে ছেড়ে দিব এবং এই মাঠ আগে যা ছিল তার মতো করে সুন্দর করে দিব। অজুহাত দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান যাতে প্রকল্পের সময় আর বাড়াতে না পারে সে বিষয়ে সরকারের কঠোর নজরদারি দাবি করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এবারে বিনা পয়সায় লিবিয়ায় পাঠানোর নাম করে ভিন্ন পন্থায় মানব পাচার করছে সংঘবদ্ধ একটি চক্র। পাচার কাজে ইমিগ্রেশন কর্তৃপক্ষের সহায়তা নেয়ার পাশাপাশি পাচারকারী চক্র তৈরি করেছে নানা ধরনের জাল ভিসা। তবে এখানে কোনো টাকা না নিলেও লিবিয়ায় আটকে রেখে দেশের আত্মীয় স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় করছে বলে তথ্য পেয়েছে র্যাব। এমনকি মুক্তিপণ আদায়ের পর তাদের গন্তব্যে পৌঁছে না দিয়ে বিপজ্জনক অবস্থায় ছেড়ে দিচ্ছে মরুভূমিতে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভিসা দিয়েছে, ইমিগ্রেশন হওয়ার পরে বিমান ল্যান্ড উপরে ওঠার পরে ভিসাটা ছিঁড়ে ফেলে দিবে। 4 লক্ষ টাকা কন্ট্রাক্ট ছিল দালালের মাধ্যমে, ওইখানে পৌঁছার পরে টাকা দেওয়া। অবাক করা বিষয়, চট্টগ্রামের শাহমানত বিমানবন্দর থেকে বুধবার রাতে র্যাবের হাতে উদ্ধার হওয়া এই দুজনের কথা শুনে বোঝা গেল তাদের বিমানযোগে লিবিয়া পাঠানো হবে, তাও আবার কোন রকম টাকা ছাড়াই। অথচ গত কয়েক মাস আগেও বিদেশে পাচারের ক্ষেত্রে প্রতিজন থেকে লাখ লাখ টাকা অগ্রিম নিত পাচারকারী চক্র। কিন্তু নতুন কৌশলী ফাঁদে আরো বেশি করে পা দিচ্ছে দেশের সাধারণ মানুষ। দালালের কাছে আমার পাসপোর্ট দেই, পরদিন সকালে আমাদেরকে পাসপোর্ট আর টিকিট হাতে দিয়ে এয়ারপোর্টে পাঠায়। দালাল বলছিল যে ওখানে লোক আছে লিবিয়াতে, কন্ট্রাক্ট ছিল লিবিয়া পৌঁছার পরে 4 লক্ষ টাকা দেওয়ার জন্য। শুধু লিবিয়া কিংবা তার পার্শ্ববর্তী দেশগুলোতে নয়, ইতালির মতো ইউরোপের অন্যান্য দেশে যাওয়ারও লোভ দেখায় এই চক্র, তাও আবার বিপজ্জনক অবস্থায় নৌকায় করে। প্রথমে দুবাই, পরে তুর্কি, পরে লিবিয়া, পরে ইউরোপ, ইটালি। লিবিয়া গিয়ে আল্লাহ বাদে নিজ নিজ দায়িত্বে ইটালি যেতে। র্যাবের তথ্য অনুযায়ী জাল ভিসা দিয়ে চলছে এই মানব পাচার। জাল ভিসার পাশাপাশি অন্যান্য কাগজপত্র দেখিয়ে লিবিয়া পৌঁছার পর তাদের জিম্মি করে এদেশে আত্মীয় স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালায় এই চক্রের সদস্যরা। তারা যেটা করে ওখানে নিয়ে এদেরকে আটকায়, গরিব মানুষগুলোকে আটকায়, তাদেরকে টর্চার করে, তাদের পরিবারকে এদের কান্নাকাটি শোনায় এবং এদের টাকাটা 4,20,000 টাকা উদ্ধার করে। উদ্ধারকৃতরা জানায় বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় রয়েছে পাচারকারী চক্রের লোকজন, যে কারণে ভিসার জটিলতা থাকলেও ইমিগ্রেশন পেরিয়ে বিমানে উঠতে তাদের কোনো সমস্যা হয় না। ইমিগ্রেশনে যাই শুধু পাসপোর্টটা দিয়েছি আর ওরা সবকিছু করে দিছে। আমাদের বলাই ছিল যে এগুলো ইজিলি হয়ে যাবে এবং ওরকমই হয়েছে। শারজা যাবে, শারজা থেকে কি করতে হবে, মানে আমাদের লোক আছে ওখানে, ওরা বলবে। অবৈধভাবে পাচারের সাথে সম্পৃক্ত লিবিয়ায় অবস্থানকারী দুজন সহ মোট 30 জন দালালকে চিহ্নিত করেছে র্যাব। সে সাথে সিলেটের 2টি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে পাচার সম্পৃক্ততার তথ্য প্রমাণ পেয়েছে তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুদ্রা পাচার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে সোনালী ব্যাংক যুক্তরাজ্য শাখাকে জরিমানা করার বিষয়ে এখনও দাপ্তরিকভাবে অবগত নন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। তবে আগামী মাসে এই ঘটনা অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল যুক্তরাজ্য সফরে যাবেন বলেও জানান তিনি। গতকাল এসব কথা বলেন শুভঙ্কর সাহা। যুক্তরাজ্যে সোনালী ব্যাংক ইউকে লিমিটেডকে তথায় কোনো জরিমানা করার বিষয়টি বাংলাদেশ ব্যাংক এখনো কোনো অফিসিয়ালি অবহিত নয়। তবে আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আগামী মাসে এই বিষয় এবং সংশ্লিষ্ট আরো কোনো বিষয় থাকতে পারে সেই বিষয় নিয়ে একটি পরিদর্শন কাজ করব এবং পরিদর্শন দল তথায় যাবে। এদিকে মুদ্রা পাচার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে সোনালী ব্যাংকের যুক্তরাজ্য শাখাকে যে 33 কোটি টাকা জরিমানা করা হয়েছে তা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল সচিবালয়ে তিনি কথা জানান। এ সময় তিনি জানান এর দায়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদকেও নিতে হবে। ফাইন হলে ফাইনটা দিতে হবে তো, নিশ্চয়ই ফাইনের একটা ভ্যালিডিটি আছে। দে ওয়েন্ট টু আপিলে ইত্যাদি সবকিছুতে গেছে, ইট হ্যাজ নট given any fruits, so it has been levied on them.
এটা আমাদের দিতে হবে। অলরেডি বোর্ড তো রিকনস্টিটিউট হয়েছে, তাদের লোকজন আছে, সুতরাং ব্লেমটা আমি খালি নেব না, কেন দে হ্যাভ দেয়ার নন নমিনেটেড ডাইরেক্টরস অলসো অন দি বোর্ড। ইলিশের মৌসুম শেষ হয়ে রাজধানীর বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে প্রায় সব ধরনের মাছের দাম। বিক্রেতারা বলছেন, বাজারে ইলিশ মাছ না থাকায় সব ধরনের মাছ কেজিতে 40 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। তবে সরবরাহ পর্যাপ্ত থাকলেও অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছেন বিক্রেতারা, এমনটাই বলছেন ক্রেতারা। এদিকে শীতের সবজি আসতে শুরু করায় স্থিতিশীল রয়েছে সবজির বাজার। মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শুভ খান। সরকারি নিষেধাজ্ঞা থাকায় রাজধানীর অন্যতম বড় এই বাজারের ঝাঁপিতে নেই কোনো ইলিশ, তাই কিছুটা বাড়তি চাপ অন্যান্য মাছে। আর যার প্রভাব পড়েছে মলা, বেলে ও চাপিলা সহ সব ধরনের মাছের দামেও। ইলিশ মাছ বন্ধ গেছে তো, এই কারণে ছোট মাছের দাম সব মাছের দামে 50 টাকা 100 টাকা কেজিতে বেশি। ঠিক আছে, যে মাছ 650 টাকা বিক্রি তো ওইগুলো এখন 700 টাকা বিক্রি হয়। পুকুরে থাকলে না বাজারে আইবে, পুকুরে মাছ নাই, ইলিশ মাছও নাই আর গুড়া মাছও নাই। তবে সরবরাহ কমের অজুহাত মানতে নারাজ ক্রেতারা। গত সপ্তাহে এটা ছিল 500 টাকা করে, এখন ওনারা চাচ্ছে 800 টাকা করে। এর আগেও কিন্তু আমি 700, ইভেন শেষের দিকে আসলে 650-র মধ্যেও পাইছি। আজকে তারা 800 থেকে 900-র মতো দাম বলছে। এই মাছের দাম যদি অন্য সময় 300 টাকা হয়, শুক্রবার এবং শনিবার এটা 350 টাকা বেড়ে যায় অটোমেটিকলি। এর একটা মনিটরিং যদি পর্যবেক্ষণ না হয়, তাহলে আমরা এর সুফল পাব। এদিকে মূলা, ফুলকপি, বাঁধাকপি ও শালগম সহ শীতের আগাম কিছু সবজি উঠতে শুরু করায় স্থিতিশীল সবজির বাজার। বেগুন, টমেটো ও কাঁচামরিচ ছাড়া বাড়েনি অন্যান্য সবজির দাম। আগের থেকে কেজি প্রতি 10 টাকা বাইরে গেছে বেগুন, টমেটো। ঠিক আছে, শসার দাম আগের রেটে আছে, পটলের রেট আগের আছে, কাঁচামরিচ দাম একটু বাড়ছে। শসা টসার দাম কমেছে, সামনে শীত আসতে তো সবজি আমদানি হয়ে যাবো, দাম কমে যাবো। স্থিতিশীল রয়েছে মাংসের বাজারও। গরু, খাসি ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আগের দামে, আর 330 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি মুরগি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় 107 বিঘা জমির ওপর গড়ে ওঠা 100 বছরের পুরনো রেশম বীজাগারটির কার্যক্রম প্রায় স্থগিত। 25 বছরের ব্যবধানে বগুড়ার এই বীজাগারটির উৎপাদন নেমে এসেছে শতকরা 15 ভাগে। উৎপাদন কমে যাওয়ায় বিশাল এ ভূ সম্পত্তি অনেকটাই পতিত হয়ে পড়ে থাকছে। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের দাবি, রেশমের কার্যক্রম বাড়িয়ে অথবা যুগ উপযোগী কোনো প্রতিষ্ঠান স্থাপন করে জমির ব্যবহার নিশ্চিত করা হোক। রবিউল ইসলামের ছবি নিয়ে মাজেদুর রহমানের প্রতিবেদন। 1905 সালে বগুড়া শেরপুর সড়কে লতিপুরে 11 একর জমির উপর গড়ে তোলা হয় সরকারি এই রেশম বীজাগারটি। পরবর্তীতে আরো জমি অধিগ্রহণ করে প্রায় 33.5 একর জমিতে কার্যক্রমের বিস্তৃতি ঘটে। 2 একর জমির উপর অবকাঠামো বাদে বাকি জমি ব্যবহার করা হয় বীজ তৈরির তুঁত গাছ লাগানোর কাজে। বর্তমানে বীজের উৎপাদন কমে যাওয়ায় অধিকাংশ জমি তেমন কাজে লাগছে না। জনপ্রতিনিধি ও এলাকাবাসীর আশঙ্কা ব্যাহত হতে পারে জমি। ইতিমধ্যে শুনেছি যে অনেকেই এই সরকারি সম্পত্তির মালিকানা পর্যন্ত দাবি করেছে। আমরা দাবি জানাবো, এটিকে একটি গুরুত্বপূর্ণ যে কোনো অফিস বা যে কোনো একটি স্থাপনা নির্মাণ করে এটিকে বগুড়াবাসীর জন্য কাজে লাগানো দরকার। একসময় এই বীজাগার থেকে কৃষক পর্যায়ে বীজ ও তুঁত গাছের চারা বিতরণ করা হতো, কিন্তু এখন চাহিদা মোতাবেক শুধুমাত্র গবেষণালব্ধ বীজ উৎপাদন করে তা দেশের অন্যান্য বীজাগারে পাঠানো হয়। এক জমিতে কখনো 2 বার চাষ করা যায় না, তাতে মান খারাপ হয় এবং ডিম উৎপাদনের ভালো হয় না। এই কারণে আমরা পর্যায়ক্রমে সব জমিগুলাই তুঁত চাষের আওতায় নিয়ে আসি। এই বীজাগারে পিটু পর্যায়ে ডিম উৎপাদন করা হয় এবং এই ডিমটা বিতরণ করা হয়, সরবরাহ দেওয়া হয়। আমাদের যে আরো বাংলাদেশে আরো যে 10টা নার্সারি রয়েছে, যে বীজ বর্ধনের জন্য এই ডিমগুলা আমরা বিতরণ করি। 80-র দশকের রমরমার রেশম চাষ এখন অনেকটাই ভাটা পড়েছে বলে জানালেন এই কর্মকর্তা। বর্তমানে সরকার কয়েকটা প্রজেক্ট হাতে নিয়েছেন, তার মধ্যে একটা প্রজেক্ট আমাদের চালু আছে বর্তমানে, সমন্বিত পরিকল্পনা শিশু প্রকল্প। এই প্রকল্পে আমরা নতুন উদ্যমে কিছু কাজ শুরু করেছি। 1989-90 অর্থ বছরে এই বীজাগার থেকে 2,22,000 ডিম উৎপাদন হলেও 2015-16 অর্থ বছরে ডিম উৎপাদন হয়েছে মাত্র 15,500। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বাংলাদেশের ফার্নিচার শিল্প সম্ভাবনার একটি খাত হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে নেই তেমন কোনো প্রচারণা। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনের মাধ্যমে অভ্যন্তরীণ বাজার সৃষ্টি হলেও আন্তর্জাতিক পর্যায়ে প্রচারণার অভাবে তেমনভাবে প্রসার ঘটেনি এই রপ্তানি বাজার।
এ অবস্থায় বিশ্ববাজারে এদেশের ফার্নিচারের শক্ত অবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি সহায়তার পাশাপাশি আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিংয়ে সরকারের সহযোগিতা চান ফার্নিচার শিল্প সংশ্লিষ্টরা। পণ্য বিপণন কিংবা ব্র্যান্ডিং এর অন্যতম একটি মাধ্যম হলো মেলা। মেলার মাধ্যমে পণ্যের উপস্থিতি, উৎপাদন সক্ষমতা, গুণগত মান ও মূল্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার অবস্থান সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যায়, যা পণ্যের বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণে কার্যকর ভূমিকা পালন করে। অভ্যন্তরীণ চাহিদা পূরণ, ব্র্যান্ডিং ও সুলভ মূল্যে ক্রেতাদের হাতে মানসম্পন্ন ফার্নিচার তুলে দিতে প্রতি বছরই আয়োজন করা হয় জাতীয় ফার্নিচার মেলার। এবারের মেলায়ও নানা ডিজাইনের ফার্নিচার নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানগুলো, তবে দাম বেশি বলে জানালেন ক্রেতা দর্শনার্থীরা। ডিজাইনটা ভালো লাগছে, ডিজাইনটা মনে হচ্ছে মোটামুটি চয়েস হওয়ার মতো। তো প্রাইসটা সাইজ অনুযায়ী মানে 42,000 46,000, একটু মানে খুব যে ডিসকাউন্টের মধ্যে পড়ছে ব্যাপারটা এরকম মনে হচ্ছে না। ডিসকাউন্ট হয়ে যে খুব কম তা না, মানে বেশি মনে হচ্ছে। দামটা একটু কম হলে অবশ্যই ভালো হতো। এ ধরনের মেলার মাধ্যমে স্থানীয় পর্যায়ে বাজার তৈরি হলেও আন্তর্জাতিক বাজার তৈরিতে অনেক পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশ ফার্নিচার মালিক সমিতি এবং গভর্নমেন্টের সহায়তা নিয়ে, ইপিবির সহায়তা নিয়ে যদি দেশের বাইরে একটা না একাধিক ফেয়ারে যদি আয়োজন করে, তাহলে বাংলাদেশের ফার্নিচারগুলো, বাংলাদেশের ব্র্যান্ডের ফার্নিচারগুলোর পরিচিতি বিশ্ববাজারের কাছে উঠে আসবে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং এর একটা করে, সেক্ষেত্রে আমি মনে করি যে সবার জন্যই ভালো, এবং সেক্ষেত্রে একটা দেশীয় ব্র্যান্ডিং হচ্ছে বাংলাদেশের একটা ইমেজ বাড়বে, সেই সাথে আপনার হচ্ছে যে আমাদের সেলের বাড়বে, কোয়ান্টিটি বাড়বে। ফার্নিচার শিল্প সংশ্লিষ্টদের মতে বিশ্বব্যাপী ফার্নিচারের বাজার প্রায় 700,000 কোটি টাকা, যেখানে বাংলাদেশের রপ্তানি আয় মাত্র 400 কোটি টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলছে ফার্নিচার মেলা। সেখানে আছেন রিপোর্টার তানিন মেহেদি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রূপল, 10 অক্টোবর থেকে শুরু হয়েছে জাতীয় ফার্নিচার মেলা। যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হয়, আমরা দেখেছি সকাল থেকে ফার্নিচার মেলায় দর্শনার্থীদের ভিড়, এবং আমরা দেখেছি দর্শনার্থীদের পাশাপাশি এদের মধ্যে অনেকেই রয়েছেন ক্রেতা, যারা আসলে ফার্নিচার মেলা শুরু হওয়ার পরে যারা সময় সুযোগের অভাবে এখানে আসতে পারেন, তারা কিন্তু আজকে সকাল থেকে এখানে আসছেন এবং এসে তাদের যে পছন্দের যে পণ্যটি রয়েছে, পছন্দের ফার্নিচার রয়েছে, সেই ফার্নিচারগুলো তারা ঘুরে ঘুরে দেখছেন। আমরা এখানে আসা যারা ক্রেতা দর্শনার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছেন যে এখানে ফার্নিচার যে শোরুমগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলো সব একই ছাদের নিচে হওয়ায় তাদের জন্য বেশ সুবিধা হয়েছে। অর্থাৎ একই ছাদের নিচে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলো হওয়াতে তারা তাদের পছন্দ মতো যে ব্র্যান্ডগুলো রয়েছে, পছন্দ মতো ব্র্যান্ডের যে পণ্য রয়েছে, সেই পণ্যগুলো তারা অল্প সময়ের মধ্যেই এখানে যাচাই বাছাই করে দেখতে পাচ্ছেন। পাশাপাশি বিক্রেতা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং আমরা ঘুরেও যেমনটি দেখেছি যে ফার্নিচার মেলা ঘুরে প্রত্যেকটি শোরুমেই কিন্তু ডিসকাউন্ট রয়েছে। অর্থাৎ মেলা উপলক্ষে প্রত্যেকটি শোরুমে বিশেষ ডিসকাউন্ট দিয়ে ফার্নিচারগুলো বিক্রি করা হচ্ছে, এবং পণ্যের তারতম্য অনুযায়ী দামেরও বেশ কিছু তারতম্য রয়েছে। যদিও যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে বাইরে এইসব শোরুমের যে পণ্য যেই দরে বিক্রি হয় তার থেকে এখানে তুলনামূলক কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ মূলত বিশেষ করে মেলাগুলো যে উপলক্ষে আয়োজন করা হয়ে থাকে, মেলায় বেশি করে যে পণ্য বিক্রি করার জন্য কিছুটা ছাড় দেওয়া হয়ে থাকে, অর্থাৎ সেই ছাড়ের সুফল এখানকার ক্রেতা যারা রয়েছেন, ক্রেতা দর্শনার্থী তারা পাচ্ছেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আগামীকালকে মেলা শেষ হবে, যদিও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আজকে সকাল 10টায় মেলা প্রাঙ্গণ উন্মুক্ত করা হয়েছে, এবং আমরা এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যদি ধারণা করছেন যে ছুটির দিন হওয়াতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়বে, অর্থাৎ বেচা কিনাও বাড়বে বলে তারা এমনটা মনে করছেন। এবং যারা দর্শনার্থী রয়েছেন, ক্রেতা রয়েছেন, তারা এখানে ঘুরে দেখছেন। পাশাপাশি এখান থেকে পণ্য কেনার পরে বাড়িতে পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি শোরুমে যারা রয়েছেন, প্রত্যেক শোরুমের পক্ষ থেকে ব্যবস্থা রাখা হয়েছে, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা দর্শনার্থী আসছেন, বিশেষ করে ক্রেতা যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলে আপনাদের সঙ্গে। আমরা লাইভে রয়েছি। এখানে কেমন দেখছেন মেলায় পণ্যের দাম কিরকম, কিরকম পণ্য পছন্দ করছেন আপনারা? আমি সোফা দেখতে আসছি, তো দাম অ্যাকচুয়ালি জাস্ট ঢুকলাম তো, আর একটু দেখি, তারপরে বুঝতে পারবো কি অবস্থা।
এমনিতে এখানে তো একই ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম রয়েছে ফার্নিচারের, তো এটা আপনাদের জন্য মেলাটা হয় কি ধরনের সুবিধা হচ্ছে? মানে বাইরে থেকে পণ্য কিনতে গেলে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে হয়, এখানটা কতটুকু সুবিধা পাচ্ছে? একই সেটে আমি অনেকগুলি আইটেম, অনেকগুলি দোকান দেখতে পাচ্ছি, অনেকগুলি ব্র্যান্ড, কিন্তু কথা হলো স্পেসটা কম হয়ে গেছে। মানে ফার্নিচার হিসাবে জায়গাটা আমার মনে হয় আর একটু বড় হলে, হ্যাঁ, তো মানে স্পেস আর বেশি দেখা যেত আর কি। এখন হলো একটা ব্র্যান্ড বেশি আইটেম রাখতে পারতেছে না। আপনি বলতে চাচ্ছেন যে মানে স্পেস কম হয়ে গেছে ফার্নিচার হিসেবে, কারণ ফার্নিচার তো বিগ আইটেম, আরো বেশি স্পেস দরকার ছিল। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে আসা একজন ক্রেতার সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন যে এখানে একই ছাদের নিচে হওয়াতে ফার্নিচারের শোরুমগুলো তাদের জন্য সুবিধা হয়েছে, যদিও এখানে যে স্পেস রয়েছে মেলার জন্য সেই স্পেসগুলো একটু যদি বড় হতো তাহলে তাদের জন্য পণ্য দেখতে আর একটু সুবিধা হতো, এমনটি তারা মনে করছে। যদিও আমরা দেখেছি শোরুমগুলো ঘুরে যে বিভিন্ন ক্যাটালগ রয়েছে, ক্যাটালগুলো দেখেও কিন্তু ক্রেতা যারা রয়েছেন তারা তাদের পছন্দের ফার্নিচারটি ক্রয় করতে পারবেন। তো রূপল, এখান থেকে এই ছিল আমার কাছে থাকা এখনকার মতো সব শেষ খবর। রূপল। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলছে ফার্নিচার মেলা, সেখানে থেকে খবর জানাচ্ছিলেন তানিন মেহেদি। বাংলাদেশের 7টি প্রতিষ্ঠানের সাথে 18 কোটি 60 লাখ মার্কিন ডলারের বিনিয়োগ ও ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে চীনের 13টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর উদ্যোগে আয়োজিত দু দেশের মধ্যকার ব্যবসায়িক সংলাপ অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সভাপতি মাতলুব আহমেদ সহ দু দেশের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় এফবিসিসিআই এর সভাপতি বলেন, চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দু দেশের মধ্যকার সব ধরনের বাণিজ্য সমস্যা দূর হবে এবং পাশাপাশি বাংলাদেশ চীনের একটি বড় বিনিয়োগ আসবে বলে মনে করেন তিনি। চায়না এবং বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট এবং ট্রেড যে আলাপ আলোচনা চলছে, এইটা চাইনিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশকে আনার জন্য অনেক সাহায্য করবে এবং আমরা আশা রাখি আমাদের এই যে ডিসকাশনগুলো চলছে তাতে আমরা নতুন নতুন ইনভেস্টমেন্ট বাংলাদেশে পাব এবং বাংলাদেশের জনগণ এতে উপকৃত হবে। বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলো, কিন্তু এখনো সুশাসন ও আঞ্চলিক অর্থনীতির উন্নয়নের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করতে পারেনি সার্কভুক্ত দেশগুলো। গতকাল মহাখালীর ব্র্যাকেন সেন্টারে সংবাদ সম্মেলনে এমন পর্যালোচনা তুলে ধরেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আগামী 15 ও 16 অক্টোবর ঢাকায় 2 দিনের নবম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলন সামনে রেখেই আয়োজন করা হয় সংবাদ সম্মেলনটি। এ সময় সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান জানান, 2 দিনের সম্মেলনে 4টি প্ল্যানারি সেশনে এসডিজির লক্ষ্য পূরণে দক্ষিণ এশিয়ার সম্ভাবনা ও সীমাবদ্ধতা তুলে ধরবেন এই অঞ্চলের দেশগুলোর রাজনীতিবিদ ও ব্যবসায়ী এবং গবেষকরা। আমাদের এখানে অন্তর্ভুক্তিমূলক একটা অর্থনৈতিক ব্যবস্থা আমরা কায়েম করব। এই যে 17টি অভিষ্ট আছে এবং 169টি টার্গেট আছে, আমরা তো একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন হচ্ছে, এরকম একটা দক্ষিণ এশিয়া তো আমরা দেখতে চাই 2030 সালে। সুতরাং সেইটাকে মাথায় রেখেই আঞ্চলিক সহযোগিতাকে নিবিড় করে কিভাবে আমরা এগুলো অর্জন করতে পারি, এটা নিয়েই কিন্তু এবারের আমাদের মূল প্রতিপাদ্য। তথ্য প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতা সিড স্টার্স ওয়ার্ল্ড 2016। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা আগামী 15 অক্টোবর পর্যন্ত নাম নিবন্ধন করতে পারবেন। গতকাল রাজধানীর কারাওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেটার স্টোরেজ বাংলাদেশ যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। 2 পর্বের অনুষ্ঠান হতে যাওয়া প্রতিযোগিতায় আঞ্চলিক পর্ব চলতি বছরের ডিসেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। 2017 সালের এপ্রিলে সুইজারল্যান্ডে প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড অংশ নেবে বাংলাদেশের রাউন্ডের বিজয়ী দল। 65টি দেশের অংশগ্রহণে চূড়ান্ত রাউন্ডে বিজয়ী দল পাবে 10 লাখ মার্কিন ডলার পুরস্কার। আমন্ত্রণ জানানো হবে 8 প্রতিযোগীকে। এরপর 19 অক্টোবর গ্রামীণফোন ময়দানে
তারা তাদের উদ্ভাবনী প্রকল্পগুলো উপস্থাপন করবেন। বিজয়ী টিমের নাম ঘোষণা করা হবে ডিজিটাল ওয়ার্ল্ড 2016 এবং 17 সালে এপ্রিলে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করবে বাংলাদেশ রাউন্ডের বিজয়ী দলটি, অর্থাৎ থাইল্যান্ডও করবে, সুইজারল্যান্ডও করবে। দর্শক, 2 দিনের রাষ্ট্রীয় সফরে কিছুক্ষণ আগেই বাংলাদেশে এসে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এখন এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা সরাসরি চলে যাচ্ছি, সেখানে তিনি অবতরণ করেছেন কিছুক্ষণ আগে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে এয়ার চায়নার একটি যে বিশেষ ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটটি কিন্তু ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে মাত্রই অবতরণ করেছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল তাকে ঢাকায় বরণের ক্ষেত্রে, সেই বরণের কিন্তু আকাশপথে বিমান বাহিনীর 4টি চৌকস বিমান কিন্তু তাকে বহন করে তাকে প্রহরা দিয়ে নিয়ে এসেছে। অর্থাৎ বাংলাদেশের আকাশ সীমার ভেতরে প্রবেশ করা মাত্রই বাংলাদেশ বিমান বাহিনীর যে চৌকস বাহিনীটি ছিল সেই চৌকস বাহিনীর পক্ষ থেকে কিন্তু 4টি বিমান দিয়ে যে শি জিনপিং এর যে বিমানটি রয়েছে বিশেষ ফ্লাইটটি, সেই ফ্লাইটটিকে কিন্তু প্রহরা দিয়ে নিয়ে আসা হয়েছে এই আন্তর্জাতিক বিমানবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে রানওয়েতে খুব ধীর গতিতে শি জিনপিংকে বহনকারী যে বিশেষ ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটটি এখন মূল ল্যান্ডিং পয়েন্টের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে এবং আমরা যতটুকু এখানে লক্ষ্য করেছি যে তাকে বরণ করার জন্য এরই মধ্যে কিন্তু এখানে মন্ত্রিপরিষদের অনেক সদস্যবৃন্দই এখানে উপস্থিত হয়েছেন। মন্ত্রিপরিষদের অনেকেই আমরা এখানে দেখতে পাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে বরণ করে নেওয়ার জন্য এবং তাকে স্বাগত জানানোর জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিমান বাহিনীর প্রধান উপস্থিত রয়েছেন ক্যাবিনেট সেক্রেটারি, মন্ত্রিপরিষদ সচিবের পাশাপাশি কিন্তু এখানে আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ের যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে বিষয়টি থেকে যায় বা তাদের অংশগ্রহণের বিষয়টি থেকে যায় তাদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা সেনা প্রধান এবং নৌ প্রধানকেও দেখছি যে তারা এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি আপনাদেরকে আমি বলতে চাই যে ঠিক নির্ধারিত যে সময়টি ছিল অর্থাৎ 11টা 40 মিনিট, সেই 11টা 40 মিনিটের নির্ধারিত সূচি মেনেই কিন্তু তার যে বিমানটি ছিল সেই বিমানটি নির্ধারিত ফ্লাইটটি কিন্তু হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। আপনাদেরকে যে তথ্যটি জানাতে চাই দর্শক, সেটি হলো যে এখন পর্যন্ত এখানে যে ধরনের আনুষ্ঠানিকতাগুলো বিশেষ করে রাষ্ট্রীয় যে আচারগুলি রয়েছে সেই রাষ্ট্রীয় আচারগুলি কিন্তু এখানে সম্পন্ন করার যে প্রস্তুতি সেগুলি একেবারেই সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং চৌকস 3টি বাহিনী অর্থাৎ নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে চৌকস দলগুলি তারা প্রস্তুত রয়েছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে স্বাগত জানাবার জন্য এবং তাকে রাষ্ট্রীয় সালাম জানাবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা বা রাষ্ট্রীয় যে আচার সেই রাষ্ট্রীয় আচারের সব দিকগুলি এখানে সম্পন্ন করা হয়েছে। রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা এখানে রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষে যে নির্ধারিত সূচি আমরা দেখেছি এখন পর্যন্ত বা আমাদের হাতে এসে পৌঁছেছে সেই সূচি অনুযায়ী আমরা বলতে পারি যে 12টার কিছু পরে ইনি ভিভিআইপি টার্মিনাল থেকে বের হয়ে যাবেন। বের হয়ে হোটেল লা মেরিডিয়ানে যেখানে তার অবস্থান করবার কথা সেই লা মেরিডিয়ানে শি জিনপিং পৌঁছাবেন এবং শি জিনপিং সেখানে মধ্যাহ্নভোজের পরে অর্থাৎ দুপুর 2:55 প্রধানমন্ত্রী কার্যালয়ে শি জিনপিং এর পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে দ্বিপাক্ষিক বৈঠক সহ বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষর হবার কথা রয়েছে। দর্শক, আপনারা জানেন যে এই দ্বিতীয় বৃহত্তম ক্ষমতাধর দেশ, সেই ক্ষমতাধরের দেশের জায়গাটা থেকে সেই জায়গার সেই বিবেচনায় চীনের রাষ্ট্রপতির এই সফরটিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে নিয়েছে বাংলাদেশ। দর্শক, কিছুক্ষণ আগে ঢাকায় এসে পৌঁছেছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং সেখান থেকে আমাদের খবর জানাচ্ছিলেন দেবাশিস রায়। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।